আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ একটা প্রশ্ন, ট্রিপল স্টার একটা প্রশ্ন পড়ছি ব্যবসায় যোগাযোগের পঞ্চম অধ্যায়, ঠিক আছে? এখন আমরা আর একটা প্রশ্ন পড়তেছি এই বই থেকে, কিন্তু দুইটাই ট্রিপল স্টার। ট্রিপল স্টার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 4 নম্বরের নোটের, ব্যবসায় বার্তা কাঠামো কি? ব্যবসায় বার্তা কাঠামো বলতে এমন একটি নির্দিষ্ট গঠন বা বিন্যাসকে বোঝানো হয়, মানে ব্যবসায় বার্তার এমন একটি নির্দিষ্ট গঠন বা বিন্যাসকে বোঝানো হয় যার মাধ্যমে একটি বার্তা পরিকল্পিত, সুসংগঠিত এবং কার্যকর ভাবে উপস্থাপন করা যায়। এই কাঠামো যদি অনুসরণ করা হয় তাহলে কি হবে? বার্তা গ্রহণকারী সহজে বার্তার উদ্দেশ্য বুঝতে পারবে এবং পেশাদারিত্বটা বজায় থাকবে। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় প্যারায় কি বলছি দেখি। ব্যবসায়িক বার্তার উদ্দেশ্য অর্জন অনেক ক্ষেত্রে যথাযথভাবে বার্তা রচনার উপর নির্ভর করে। আপনি যদি সুন্দরভাবে বার্তা রচনা করতে না পারেন তাহলে ব্যবসায় বার্তার উদ্দেশ্যটা যথাযথভাবে পূরণ হবে না। বর্তমানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অধিকাংশ যোগাযোগ যেহেতু ব্যবসায় বার্তার মাধ্যমে সমাধান করা হয়, সে কারণে প্রত্যেক প্রতিষ্ঠানেই এরূপ বার্তা রচনার অন্যান্য কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই কিভাবে বার্তা রচনা করলে এর দ্বারা কার্যকর ফল লাভ সম্ভব হবে তা যথাযথভাবে বার্তা লেখকের জন্য জানা প্রয়োজন। বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু এখানে ব্যবসায় বার্তা কাকে বলে সেটা পড়ি নেই। ব্যবসায় বার্তা কাকে বলে সেটা আপনি একভাবে লিখবেন, আর ব্যবসায় বার্তা কাঠামোটা কি সেটা একভাবে লিখবেন। ঠিক আছে? আচ্ছা, গেল। এবার আমরা ব্যবসায় বার্তা রচনার জন্য যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকাগুলো আমরা দেখি। দেখেন, এখানে একটা জিনিস, এই প্রশ্নটা বোধহয় আমরা আগেও পড়ছিলাম, আমরা যদি মনে পড়ে, নবম ব্যাচের জন্য। এখানে দুটো জিনিস ভাই, যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে আপনি কি করবেন? ব্যবসায় বার্তা লেখার শুরুর পূর্বে অনুসরণযোগ্য নির্দেশিকা, আর ব্যবসায় বার্তা লেখা শুরু করলেন লেখা চলাকালীন সময় নির্দেশিকা। এখানে দেখেন 7, 7, 14টা আছে। আপনার হাতে যদি সময় থাকে আপনি এখানে কিন্তু আমরা পয়েন্ট আকারে, প্যারাগ্রাফ আকারে লিখি নেই, 7টা বাক্য। আপনার হাতে যদি সময় থাকে 7, 7, 14টা বাক্য লিখে দিবেন। আর যদি সময় না থাকে তাহলে এই দুটাকে একসাথে করে আপনি 7টা বাক্য, 7টা পয়েন্ট লিখে দিলেন। মানে ব্যবসায় বার্তা লেখার শুরুর পূর্বে অনুসরণযোগ্য নির্দেশিকা আর ব্যবসায় বার্তা চলাকালীন সময় নির্দেশিকা, এই দুটাকে আলাদাভাবে না লিখে আপনি একসাথে লেখেন। তবে এখানে আলাদাভাবে লিখছি কেন? কারণ ব্যবসায় আমরা যে কোনো চিঠি বা যে কোনো বার্তা লেখার শুরু করার আগে যে পরিমাণ প্রস্তুতি দরকার, বার্তা লেখা শুরু করলে সেই পরিমাণ প্রস্তুতি দরকার। আপনি একটা চিঠি লেখা শুরু করেন, একটা অ্যাপ্লিকেশন লেখা শুরু করেন, দেখেন আপনার ফাইল খুলতে হবে, আপনি কবে যোগদান করছিলেন, কবে কি 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 তারিখ, দিন তারিখ, এগুলো খোঁজার জন্য আপনার ফাইল খুঁজতে হবে, আপনার নেটে সার্চ করতে হবে। তাহলে আপনি চিঠি লেখা শুরু করলেন, শুরু করার মাঝে কিন্তু কত কিছু আপনার সার্চ করতে হচ্ছে। তা আপনার এর জন্য এখানে দেখেন, বার্তা লেখার পূর্বে কিন্তু আপনাকে এগুলো যদি আপনি জোগাড় করতেন, এগুলো যদি আপনি ম্যানেজ করে রাখতেন, তাহলে বার্তা লেখা শুরু করলে কিন্তু আপনাকে আর এদিক ওদিক দৌড়াইতে হতো না। তার মানে কোনো জিনিস বার্তা লেখা শুরু করার আগেও আপনার প্রস্তুতি আছে, বার্তা লেখা চলাকালীন সময় আপনাকে অনেক কিছু খেয়াল রাখতে হবে। তো এই জন্য আমরা দুই ভাগে ভাগ করছি। তাহলে দুই ভাগটা একটু পড়ি, বুঝতে পারবেন, খুব সহজ। দেখেন, বার্তা লেখা শুরুর পূর্বে অনুসরণযোগ্য নির্দেশিকা। 1 নম্বরে কি আছে? বার্তা কাকে লেখা হচ্ছে এবং কোন উদ্দেশ্যে লেখা হচ্ছে, লেখককে তা প্রথমেই ভালোভাবে বুঝে নিতে হবে। আপনি যদি না বুঝেন যে আপনি কি আপনার বসকে লিখতেছেন নাকি আপনার সমান্তরালে যিনি সহকর্মী আছেন, আপনার সমমর্যাদার, আপনি তাকে লিখতেছেন, এই দুইটা জিনিস তো আপনাকে আগে জানতে হবে, বা কোন উদ্দেশ্যে লিখতেছেন। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে বার্তা লেখা কাকে হচ্ছে এবং কোন উদ্দেশ্যে লেখা হচ্ছে তা প্রথমে ভালোভাবে বুঝতে হবে, আর সেটা যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে ভালো বার্তা রচনা করা যাবে না। 2 নম্বরে কি আছে? আমরা কিন্তু বার্তা লেখার শুরুর আগে কি করব সেটা পড়তেছি। বার্তা লেখার শুরুর পূর্বেই বার্তার কাঠামোটা কি হবে, বক্তব্যের বিষয়বস্তু কি হবে, বিন্যাস পদ্ধতি কেমন হবে, এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি কি 2 পৃষ্ঠা লিখবেন? যে কোনো চিঠি, দরখাস্ত, অ্যাপ্লিকেশন 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা হতেই পারে। অনেক বিষয়বস্তু যদি অনেক থাকে, আপনারা কি এক কথায় সংক্ষেপে আপনি লিখবেন, পাশে পরে আপনি মূল বক্তব্য শেষ করার পরে আপনি সংযুক্তি দিবেন? এই বিষয়গুলো আপনার কাঠামোটা কেমন হবে? কারণ আমরা জানি যে চিঠি বা বার্তা অনেক প্রকার আছে, ফরমাল, ইনফরমাল। তারপরে আমরা এখানে ওই ব্যবসায় যোগাযোগে আমরা অনেকগুলো চিঠির পড়ছি, কিন্তু ধরুন আছে এই 5, 6 অধ্যায় মিলে কোনটা লিখবেন। ঠিক আছে, সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। 3 নম্বর হচ্ছে পরিকল্পনার আলোকে তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণের প্রয়োজন পড়লে বার্তা লেখার পূর্বে তাও করে নেওয়া উচিত। মানে হচ্ছে কি, এই যে যে কথাটা একটু আগে বললাম যে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখতে বসলেন, আপনার অনেক তথ্য আপনার দরকার, সেইগুলো আপনি আগে থেকে জোগাড় করে আপনার হাতের কাছে রাখলেন, তথ্যগুলো বিশ্লেষণ করলেন, তারপরে আপনি লেখা শুরু করলেন। তার মানে আমরা প্রথম 3টা যে পড়ছি সেই 3টা কি আমি আপনার মনে করাই দিই। দেখেন, প্রথমটা হচ্ছে বার্তা কাকে লেখা হচ্ছে, কোন উদ্দেশ্যে লেখা হচ্ছে সেইটা। 2 নম্বর হচ্ছে বার্তা লেখার পূর্বে আপনার বার্তার কাঠামোটা কেমন হবে সেটা চিন্তা করলেন। 3 নম্বর হচ্ছে পরিকল্পনার আলোকে তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণের প্রয়োজন হলে সেটা আগে করে নেবেন। ঠিক আছে, 3টা জিনিস। আচ্ছা, পরের 4টা কি দেখেন।
বার্তা লেখার জন্য প্রয়োজনীয় কাগজ কলম, এটা তো আপনার জোগাড় করতে হবে নাকি? এগুলো নিলেন জোগাড় করে। 5 নম্বরে হচ্ছে বার্তা রচনার জন্য প্রাপক বা পাঠকের ধরন এবং তার প্রয়োজনীয়তার বিষয়ে ধারণা নেওয়া প্রয়োজন। আপনি যাকে আপনি বার্তাটা দিচ্ছেন তার প্রয়োজনটা কি? দেখেন, আমরা কিন্তু 1 নম্বরে পড়ছিলাম যে বার্তা কাকে লেখা হচ্ছে। আপনি আমাকে লিখতেছেন, তাহলে আপনি জানবেন যে আপনি আপনার বসকে লিখতেছেন না সহকর্মীকে না সহপাঠীকে লিখতেছেন। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে এইটা। আর 5 নম্বরে কি বলছেন? বার্তা রচনার জন্য প্রাপক বা পাঠকের ধরন। আপনি কাকে লিখতেছেন সেটা দেখলেন যে আলামিন ভাইকে লিখতেছেন, কিন্তু আপনি আমার ধরনটা কি? আমি কি অল্প শিক্ষিত, নাকি আমি অনেক বড় শিক্ষিত, নাকি আমি ভালো টেকনিক্যাল শব্দ বুঝি না, নাকি আমি লেখা পড়তে পারি না, নাকি আমি ইমেইল চেক করতে পারি না? এই বিষয়গুলো বুঝতে হবে তো আপনি আমার। হ্যাঁ, আমাকে আপনি চিনলেন যে আলামিন ভাইকে লিখতেছি, কিন্তু আমার ধরনটা এবং আমার প্রয়োজনটা আপনাকে বোঝা দরকার। তার মানে 1 এবং 5 কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য, আলাদা বিষয়। এরপরে 6 নম্বরে কি আছে দেখেন, বার্তার বিষয়বস্তু সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করা উচিত। বিষয়বস্তু কি? আপনি দেখেন, এই 6 নম্বর আর 2 নম্বর কিন্তু আলাদা। 2 নম্বরে বলছি যে বক্তব্যের বিষয়বস্তু কি হবে সেটা আপনি আগে থেকে জানলেন, কিন্তু বিষয়বস্তু সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি লিখতে পারবেন? তার মানে একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে বিষয়বস্তু কি সেটা জানা, 6 নম্বর হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করা। 7 নম্বর হচ্ছে লেখা শুরুর আগে বার্তার উদ্দেশ্য এবং প্রাপককে সঠিকভাবে লক্ষ্য করার জন্য একটি খসড়া প্রস্তুত করা। আমরা হুট করে আগেই মেইন কপি লেখা শুরু করব না, ঠিক আছে? আমরা আগে খসড়া করব। তার মানে বলেন, আপনি যদি এই প্রশ্নটা বারবার পড়েন, যেহেতু আমি বলছি এটা ট্রিপল স্টার, তাহলে আপনি অবশ্যই এখানে 7টা এখানে 7টা লিখতে পারবেন। 7টা বাক্য লিখতে 7টা 7টা প্যারাগ্রাফ লেখার থেকেও কম সময় লাগবে। 7টা প্যারাগ্রাফ লিখতে গেলে যে সময় লাগবে, আপনি 7-7-14টা বাক্য তার থেকেও কম সময় লিখতে পারবেন। ঠিক আছে? আর টিচার আপনাকে ভালো মার্কস দিবে যে আপনি বিষয়টাকে দুই ভাগে বিশ্লেষণ করে আপনি লিখতেছেন। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমি এবার দ্বিতীয় অংশটা পড়ি। দেখেন, বার্তা ড্রয়িং জি জি, সাজান ভাই কিছু বলছেন? দ্বিতীয় পয়েন্ট আছে বার্তা লেখার সময় অনুসরণীয় নির্দেশিকা সমূহ। আচ্ছা, বার্তা লেখার সময় অনুসরণ নির্দেশিকা। হ্যাঁ, মানে বার্তা লেখার সময়, মানে বার্তা যখন লিখতে বসছেন তখন আপনি কি কি অনুসরণ করবেন, ঠিক আছে, সেই বিষয়টা। ঠিক আছে, তারিন ভাই, নবম ব্যাচের আমরা গ্রুপ স্টাডি করতেছি। ঠিক আছে, এটা শেষ হলে আমরা অষ্টম ব্যাচের সবাই একটা মেসেজ দেন, টেলিগ্রামে একটা মেসেজ দিয়ে রাখেন যে এই হয়তো 10টা থেকে আর কি, দশ অষ্টম ব্যাচের সেকেন্ড সেমিস্টারে আমরা কি পড়বো না পড়বো আজকে একটা পরিকল্পনা করব। ওখানে আপনারা অষ্টম ব্যাচের সেকেন্ড সেমিস্টারের সাথে আপনারাও থাকতে পারেন, নবম ব্যাচের সবাই। কারণ হচ্ছে আপনাদের তো ক্লাস শুরু হয়ে গেছে, আর সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট গুলো খুবই জটিল। মানে এই সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট গুলো যে পাশ করবে, ঠিক আছে, তার এমবিএ কমপ্লিট, এমবিএ তার হয়ে গেছে। আর ফার্স্ট সেমিস্টারের বইগুলো কিছুই না। এটা আমরা সবাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে আমরা সবাই জানি কিভাবে একটা লোক নিয়োগ দিতে হয়, কিভাবে একটা বার্তা লিখতে হয়। এটা আমরা সবাই জানি, যারা মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসি না কেন, আমরা সবাই এগুলো পারি। ফার্স্ট সেমিস্টার কিছুই না। আর সেকেন্ড সেমিস্টার হচ্ছে বিভিন্ন চিত্র, সূত্র, প্রতীক, গণিত, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের হিসাব বিজ্ঞান। তো এইগুলো প্র্যাকটিস না করলে আমার মনে হয় যে যে মানে কারো পক্ষে এখানে 5 সাবজেক্টে পাশ করে আসা সম্ভব না। বানায় লেখার কোনো সুযোগ নাই সেকেন্ড সেমিস্টারে। তা আমার নবম ব্যাচের ভাই বোনরা করবেন কি, সেকেন্ড সেমিস্টারের বইগুলো এখন থেকে আপনারা গ্রুপ স্টাডি বলেন, অনলাইন ক্লাস বলেন, বা ক্লাসে যখন স্যাররা যে ক্লাস নিচ্ছে আপনাদের সেকেন্ড সেমিস্টারে, আপনারা এই সাথে সাথে একটু বোঝার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু ফার্স্ট সেমিস্টার পেন্ডিং, পরীক্ষা জন্য আপনারা ওটাও পেন্ডিং থাকতেছে। আবার সেকেন্ড সেমিস্টারও আপনারা কিন্তু দেখা যাচ্ছে 16টা ক্লাস হয়ে গেলে আপনাদের সেকেন্ড সেমিস্টার শেষ। এরপরে আবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হওয়ার পরে আপনারা থার্ড সেমিস্টারের ক্লাস শুরু করে দিবেন। তখন আমাদের মতন ঝামেলা হবে। আমরা এখন সেকেন্ড সেমিস্টারে মোটামুটি কোনো কিছুই ভালো করে শেষ করতে পারি নাই, আমাদের পরীক্ষাও বেশি দিন নাই। যাই হোক, এই প্রশ্নটা পড়ার পরে আমাদের নবম ব্যাচের গ্রুপ স্টাডি শেষ হবে আজকে। দেখেন, বার্তা লেখার সময় অনুসরণীয় নির্দেশিকা। আপনি লেখার সময় কি কি অনুসরণ করবেন? বার্তা রচনার শুরুতে পরিকল্পনা করে খসড়া প্রণয়ন করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্ধন পরিমার্জন। মানে আপনি বার্তা লেখার আগে, শুরু করার আগে যে খসড়া করছিলেন বা যে নিয়মগুলো রুলস গুলো চিন্তা ভাবনা করে আপনি একটা কিছু ভেবে রাখছিলেন,
ওই খসড়াটাকে আপনি পরিবর্তন করবেন, পরিমার্জন করবেন। এটা তো আপনার কমন কাজ, লেখা শুরুর সময় তো আপনি খসড়াকেই আপনি পরিবর্তন করেন, এটা আপনার 1 নাম্বার কাজ। 2 নাম্বারটা কাজ কি দেখেন, সহজ সরল সাবলীল ভাষা ব্যবহার করতে হবে আপনাকে, যাতে করে বার্তাটা কি হয়, শ্রুতি মধুর হয় এবং উদ্দেশ্য অর্জনের জন্য উপযোগী হয়। আমরা জানি যে ভাষা যদি সহজ সরল সাবলীল না হয়, তাহলে বার্তাটা শ্রুতি মধুর না হলে এবং উদ্দেশ্য অর্জনের জন্য তখন সেটা কি হয় না, উপযোগী হয় না। এবার 3 নাম্বারে কি আছে দেখেন, বার্তার কাঠামো যথাযথভাবে মেনে বিষয়বস্তুকে সুন্দরভাবে বিন্যস্ত করতে হবে। কাঠামোটা কি করতে হবে, যথাযথভাবে মানতে হবে। এখন কাঠামোটা কি, আমরা জানি যে একটা চিঠি লেখার জন্য 6টি অংশ থাকে। এরপর এটা আমরা ক্লাস 5 থেকে 6 থেকে আমরা জানি, নর্মাল যে চিঠিগুলো বাবার কাছে, মায়ের কাছে, ঠিক আছে। কিন্তু এখন আমরা দেখতেছি কি যে একটা অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের বার্তা আছে, বিভিন্ন ধরনের চিঠিপত্র আছে, এগুলো লেখার জন্য একটার জন্য এক একটা কাঠামো, ঠিক আছে। আমরা এই 5-6 অধ্যায় কাঠামোগুলো আমরা দেখতেছি। তো এই কাঠামোগুলো যথাযথভাবে মানা হচ্ছে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু ইয়ে হবে না, বা বার্তাটা কিন্তু ভালো হবে না, যথাযথ হবে না। এবার 4 নম্বরে কেস দেখেন, বানান ভাষা ব্যাকরণে যাতে ভুল না থাকে। কারণ ভুল থাকলে, আপনি একটা ভুল মেসেজ লেখেন কাউকে, ভুল মেসেজ কেউ পড়ে না, কোনো শ্রেণী পেশার মানুষ ভুল মেসেজ পছন্দ করে না। যে ভুল লিখে সেও অন্যের ভুল মেসেজ পছন্দ করে না। মেসেজে ভুল থাকলে সেটা নিয়ে হাস্যরস হয়, ঠিক আছে। আপনি ফেসবুকে একটা মেসেজ লিখতেছেন, একটা কমেন্টস লিখতেছেন, সেটাও কিন্তু অন্যের চোখে ধরা পড়ে যায়। এজন্য না লিখতে না পারলে লিখবেন না, ভুল লেখা যাবে না। অনেকে আমরা অনেক অনেক কিছু জানি, অনেক শিক্ষিত, কিন্তু আমরা মেসেজ লিখতে গেলে কি করি, আমরা কিছুই বুঝি না, আমরা একটা ভুল ভাল লিখে থুয়ে দিছি। এটা কিন্তু ঠিক না। তাহলে এখানে আমাদের 4টা জিনিস প্রথমে খেয়াল রাখতে হবে। একটা কি, বার্তা রচনার শুরুতে আপনি যে খসড়াটা করছিলেন, সেই খসড়াটাকে আপনি পরিবর্তন করবেন, পরিমার্জন করবেন, পরিবর্ধন করবেন। 2 নাম্বার হচ্ছে সহজ সরল ভাবে আপনি সাবলীল ভাবে বার্তাটা শ্রুতিমধুর করে লিখবেন। 3 নাম্বার হচ্ছে বার্তার কাঠামো আপনি যথাযথভাবে ফলো করবেন। 4 নাম্বার হচ্ছে বানান ভাষা ব্যাকরণের দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে। 4টা কিন্তু 4 রকমের। আচ্ছা, এবার আমরা বাকি যে 3টা আছে সেই 3টা দেখি। দেখেন, বার্তায় মার্জিত ভাষা ব্যবহার থাকবে, সৌজন্য প্রকাশ থাকবে। আপনি যদি সৌজন্য প্রকাশ না করেন, তাহলে ওই মেসেজটা কেউ কিন্তু গ্রহণ করবে না, ঠিক আছে। আপনি যে লেভেলেরই মেসেজ লেখেন না কেন, সেখানে সৌজন্য থাকবে, সম্মান থাকবে, বিভিন্ন ধরনের মেসেজ থাকবে যেগুলো সম্মান সৌজন্য প্রকাশ পায়। এরপরে 6 নম্বরে হচ্ছে দেখেন, অপ্রাসঙ্গিক এবং বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য, এই মেসেজগুলো থাকা যাবে না। যেটা আপনার প্রসঙ্গের বাইরে, সেই মেসেজটা আপনি দিবেন না। যেটা বিভিন্ন ধরনের বাক বিতণ্ডা সৃষ্টি করবে, বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করবে, ঠিক আছে, বা বাড়াবাড়ি তৈরি করবে, সেই ধরনের মেসেজ, সেই ধরনের শব্দ বাক্য মেসেজের ভিতর থাকবে না, তাহলে কিন্তু আপনার উদ্দেশ্য পূর্ণ হবে না। আচ্ছা, 7 নম্বরে কি আছে, ব্যবসায়িক বার্তা সংক্ষিপ্ত এবং সঠিক তথ্য সহ রচনা করতে হবে। এটা একটা চিঠি না, বন্ধুর কাছে লেখা চিঠি না, যে আপনি একটা চিঠি লিখলেন, পরে বললেন যে বন্ধু ভুল হয়েছে, একটা মেসেজ লিখছিলাম আর ডিলিট করে দিলেন, সেটা না। একটা ব্যবসায়িক বার্তাটা, একটা ইমেইলটা কি হয়, একটা ডকুমেন্টস হিসাবে থেকে যায়, এটা কিন্তু সবাই দেখে, ঠিক আছে। কাজেই এই মেসেজটা অবশ্যই যেমন সংক্ষিপ্ত হবে, তেমনি কি হবে, সঠিক তথ্য সহ রচনা করতে হবে। তাহলে 7-7-14টা, ঠিক আছে। এটা কিন্তু আমারই এখন মুখস্থ হয়ে গেছে, আমি লিখতে পারবো। তাহলে আপনারা, আমার পরামর্শ থাকবে, এই প্রশ্নটা যদি আসে, 7-7-14টা বাক্যে আপনি এভাবে লিখবেন, ঠিক আছে। তাহলে কেউ একজন বলেন, আমরা আজকে কি কি পড়লাম, নবম ব্যাচের ভাইয়েরা বলেন। বললাম প্রণোদনা বার্তা কি, আর একটা হ্যাঁ, বললাম হ্যাঁ, হ্যাঁ। এই 4 নম্বর প্রশ্নটা হচ্ছে ব্যবসায়িক ব্যবসায়ী বার্তা ব্যবসায়িক রচনার নির্দেশনা সমূহ। এই আমরা 7-7-14টা পয়েন্ট পড়লাম ভাই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তাইলে আমরা এখানে 2টা প্রশ্ন পড়ছি, মোট 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্নের ভিতরে 2টা প্রশ্ন ট্রিপল স্টার, আর জি জি 2টা প্রশ্ন ডাবল স্টার, একটা হচ্ছে অন স্টার। তা আমরা বলছিলাম যে নবম ব্যাচের প্রথমে আমরা 5টা বইয়ের 5টা সাবজেক্টের সমস্ত ট্রিপল স্টার প্রশ্নগুলো আমরা পড়ে শেষ করবো। ট্রিপল জি স্টার ভাই। প্রশ্নগুলো আপনার যদি, ট্রিপল স্টার কয়টা আছে আমার সাজেশনে, 6টা অধ্যায়ের 318টা করে প্রশ্ন আছে। ট্রিপল স্টার 19টা করে, 20টা করে প্রশ্ন আছে। এই 20টা প্রশ্ন আপনার অবশ্যই ছোটস্থ মুখস্থ থাকবে, তাইলে জি আপনি পরীক্ষায় কারো প্রকার হেল্প ছাড়া আপনি আপনি নিশ্চিত হয়ে বলতে পারেন যে আল্লাহ যদি সহায় থাকে আপনি পাস। জি ভাই, জি ভাই, মানে জি ভাই, এতটুকু বললাম, পাস। আর ডাবল ইনশাআল্লাহ। স্টার গুলো প্রশ্ন করলে আপনার কি হবে, আপনি ভালো রেজাল্ট করে আসতে পারবেন, ঠিক আছে, আশা করি আর কি। এখন বাই চান্স বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, তখন কোন রকম কি হবে আমরা জানি না। তাহলে নবম ব্যাচের আজকে আমরা 2টা প্রশ্ন পড়লাম, তাহলে এই পঞ্চম অধ্যায়ের ট্রিপল স্টার শেষ। কালকে শেষ। আমরা ষষ্ঠ অধ্যায়ের সমস্ত ট্রিপল স্টার পড়বো, ইনশাআল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ। জি আচ্ছা, তারপরে যদি আপনারা চান যে না পুরো বইয়েরই ট্রিপল স্টার গুলো পড়বেন, তাহলে পড়তে পারেন। কারণ অনেক সময় কি হয় জানেন,
আপনি চিন্তা করে গেলেন যে আমি 6 অধ্যায় পর্যন্তই প্রত্যেকটা বইয়ের পড়বো, 7, 8, 9, 10 পড়বো না। তখন কি হবে জানেন? ভালো করে শুনেন, সেটা হচ্ছে কি, মানে 6 অধ্যায় পর্যন্ত দেখা গেল একটা প্রশ্ন আপনার ক খ কমন পড়ছে, গটা আপনার কমন পড়ে না, বা খুব কঠিন একটা দিচ্ছে, বা স্যার একটা বানাই একটা প্রশ্ন দিচ্ছে, আপনি লিখতে পারলেন না। হ্যাঁ, এই জন্য আপনাকে করতে হবে কি, 1 থেকে 6 পর্যন্তই পড়বেন, এরকম চিন্তাধারায় স্থির থাকা যাবে না। আপনার যদি মনে হয় যে 5 নম্বর অধ্যায়টা খুব কঠিন, তাহলে আপনি 5টা বাদ দেন, বাদ দিয়ে আপনি 9 নম্বর অধ্যায় পড়েন, আপনি 7 নম্বর অধ্যায় পড়েন। ঠিক আছে, এরকম কিছু বিষয় রাখতে হবে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই থাক। জি ভাই। কালকে আপনারা হাজির হবেন কয়টায় বলেন তো আপনাদের ক্লাস? 9টা স্যার। ভাই 9টায় না? হ্যাঁ হ্যাঁ, 9টায় 9টায়। কালকে না, কালকে কি বার? কালকে কি বার? কালকে বৃহস্পতিবার। হ্যাঁ, আপনাদের হচ্ছে শনি, শনি সোম বুধ, শনি সোম বুধ 3 দিন। আজকে শোনেন, আপনারা যদি সময় দেন, অ্যাক্টিভ থাকেন বা খুব মনোযোগী হন, যেহেতু আপনারা মানে মোস্ট সিনিয়র অনেকে আমার থেকে আছেন, আমি সবাইকে সম্মান করি, ভালোবাসি। আমি আপনাদের একটু বক বক করে পড়ে পড়ে শোনাবো, কারণ আপনারা সবাই কর্মজীবী, সেই হিসেবে অনেকের হয়তো আমি পড়ে শোনালেও আপনাদের কাজে লাগবে। অবশ্যই ঠিক আছে? অবশ্যই। জি ভাই। হ্যাঁ, তাহলে আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, কারণ আমি দেখা যাচ্ছে খুব আগ্রহ দেখাই, কিন্তু আমি অনেক সময় আপনাদের কাছ থেকে আগ্রহ পাই না। আপনারা একটু গ্রুপে মেসেজ দিবেন, আপনারা একজন সভাপতিকে ডেকে আনবেন, ঠিক আছে? এটা হলে কি হবে, উৎসাহটা থাকবে আমাদের, সবাই আমরা যারা উৎসাহ নিয়ে বসি। এখানে এই যে সাইফুল চৌধুরী ভাই আছেন, সাইফুল হক ভাই আছেন, সোনিয়া আপা, হ্যাঁ, তারপরে রুমান আপা, সবাই, শাহজাহান ভাই, আজিজুল ভাই, সবাই দেখতে খুব অ্যাক্টিভ। আপনারা একটু রেগুলার থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমরা ট্রিপল স্টার সাজেশনের ট্রিপল স্টার প্রশ্নগুলো আগে পড়বো, ট্রিপল শেষ হওয়ার পরে আপনারা যদি চান তাহলে ডাবল স্টার প্রশ্নগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এবং শুধু পড়ে শোনাবো না, আপনাদের যাতে প্রশ্নগুলো মুখস্থ হয়ে যায়, মনে থাকে, আমি তার জন্য যত রকমের কলা কৌশল আছে আমি সব অ্যাপ্লাই করব। হ্যাঁ, আমি জায়গায় বসে, আপনারা যদি বলেন যে ভাই আমরা আমাদের জায়গায় বসে একটা প্রশ্ন কিভাবে মুখস্থ করা যায়, একবার মুখস্থই করাই দেন, তাহলে তাই দিব। ঠিক আছে, সেই টেকনিক আমি জানি ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত থাক নাকি? জি ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভাই, শাহজাহান ভাই কিছু বলবেন? আমরা এখনো বই পাই নাই, বুঝছেন? নবম সেমিস্টারে এখনো বই পাই নাই আমরা। তো আমাদের হ্যাঁ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এই শুক্রবার থেকে ক্লাস, স্যাররা মেসেজ করেছে। আমি কলেজে গিয়ে স্যারকে মনে করে দিলাম, স্যার আমরা তো রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, অন্যান্য কলেজ তো ক্লাস চলছে মনে হয়, কলেজ কলেজ। তো স্যার তখন স্যারের মনে পড়ছে, তো ক্লাস তো শুরু করার কথা। তাকে আমাদের মেসেজ দিয়েছে আবার, শুক্রবার দিন ক্লাস, আমাদের প্রথম ক্লাস শুরু হবে ভাই। আমি বলতেছেন, শাহজাহান ভাই বলতেছেন যে আপনাদের ক্যাম্পাসে বই পান নাই আপনারা, তাই তো? জি ভাই, জি জি। আচ্ছা, এটার জন্য আমি একটা সমস্যা দেখাই। দাও দাও, আমি খেয়ে দিই। আপনাদের কারো কোনো এরকম কোনো সমস্যা থাকলে, মানে সবাই ঘরে ফোন না দিয়ে যদি 2-1 জন করে অফিস আওয়ারে মোতাহার স্যারকে সরাসরি ফোন দেন জি যে স্যার আমরা ওই ক্যাম্পাসে আমরা এখনো বই পাই নেই, বা আমাদের এই সমস্যা, বা আমাদের ঠিক মতন ক্লাস হয় না। আপনাদের অনেক ক্যাম্পাসে স্যাররা ক্লাস নেন না, শুক্রবার বারান্দায়ও যান না, আপনারা সরাসরি মোতাহার স্যারকে নালিশ করবেন। একদিন নালিশ করলে পরের দিন আপনার ক্যাম্পাসের সবাই কাঁপাকাঁপি শুরু করে দিবে। না ভাই, বরঞ্চ স্যারদের দোষ দিব না, বরঞ্চ আমাদের দোষে আমরা ক্লাস করি নাই। এই আমাদের আমি মোটামুটি ক্লাস করছি, অন্যান্য ভাইরা বোনেরা ক্লাস করতে আসেন নাই বা আসেন না, স্যাররা নিজেরা আসে ক্লাস, বরঞ্চ আমরাই উপস্থিত হতে পারি না, এটা আমাদের দোষ। একটু মোতার স্যারের নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে আমাকে একটু দিয়েন ভাই, পাঠিয়ে দেন, আমি তোকে স্যারের সঙ্গে কাল কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ওই যে ইসে আছে তো অ্যাসাইনমেন্টের সার্কুলার টার্কুলার বিভিন্ন ক্লাস এসে গ্রুপে টুপে সব জায়গাতে আছে স্যারের নাম্বার। ঠিক আছে, আমি দিয়ে দেবো। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকেন, রাখি। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, জি সোনিয়া আপা বলেন। আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস কি শুরু হয়ে যাচ্ছে? অনলাইন আমাদের ক্লাস নাকি নবম ব্যাচে? হ্যাঁ, নবম ব্যাচের সেকেন্ড সেমিস্টারের ক্লাস তো বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, মেইন ক্যাম্পাসে শুরু হয়েছে, ঢাকা কলেজেও বোধহয় শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। জি, আমাদের ক্লাস শুরু হয়েছে কিনা এটা কিভাবে জানতে পারবো? না, এটা জানার সুযোগ নাই আসলে। এটা তো ক্লাস শুরু করে হয়ে গেছে সব জায়গায়। এখন কোন ক্যাম্পাসে হয়তো স্যারেরা নিচ্ছেন না, ফার্স্ট সেমিস্টারের ক্লাস এখনো করাচ্ছেন, এরকম হইতে পারে।
এটা হচ্ছে যার যার ক্যাম্পাসের বিষয়, কিন্তু মূলত সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু করে দেবার ঘোষণা তো মহোদয় মেইন ক্যাম্পাস থেকে দিছেই, না দিলে তো আর বিভিন্ন জায়গায় হয় নাই। ও আচ্ছা, তাহলে তো খোঁজ দিতে হবে। ঠিক আছে, থ্যাংক সোনিয়া আপা হ্যাঁ খোঁজে হ্যাঁ দেখেন। হ্যাঁ শোনেন, মেইন ক্যাম্পাসে শুরু হয়ে গেছে, 16টা হয়ে গেলেই শুরু হয়ে যায়। আর পরীক্ষার বিষয় আলাদা, পরীক্ষা পেন্ডিং, ওটা যখন হবে হবে। আমরা পরীক্ষার পর বাসায় বসে পড়বেন, আর কলেজে যেয়ে আপনার সেকেন্ড সেমিস্টার পড়বেন, ঠিক আছে? এতে নাও। আচ্ছা, জি আজিজুল ভাই কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, থ্যাংক ইউ।